সিরিয়ার দেরা থেকে বিদ্রোহীদের হঠাতে রুশ সহায়তা অভিযান শুরু সরকারি বাহিনীর। কুর্দি নিয়ন্ত্রিত কামিশলি এলাকায় সিরিজ বোমা হামলায় নিহত 16। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন, অভিযোগ খামেনির। শিকাগোয় গণবিক্ষোভের মুখে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ নীতিমালায় পরিবর্তন। অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এড়াতে আগ্নেয়াস্ত্রের পরিবর্তে ব্যবহার হবে টেজার গান। এবং দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ব্রাসেলস, লন্ডন সহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। সিরিয়ার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর দেরা নিজেদের দখলে নিতে বিদ্রোহীদের সাথে লড়াই করছে সে দেশের সরকারি বাহিনী। যুদ্ধ জয়ে তাদের সহায়তা করছে রুশ বিমান বাহিনীও। এদিকে বুধবার আটক করা 2 বিদ্রোহী নেতাকে মুক্তি দিয়েছে বাশার আল আসাদ। ছাড়া পাওয়ার পর এরই মধ্যে সিরিয়ার শান্তি আলোচনার জন্য রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে তাদের দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী বুধবার বিদ্রোহী নিয়ন্ত্রিত দেরায় প্রবেশ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বিবিসি বলছে দুপক্ষই নিজেদের শাসন কায়েম করতে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে সেখানে। আসাদ বাহিনীকে সহায়তা করছে মিত্র বাহিনী রাশিয়ার যুদ্ধ বিমান। জোরালো হামলার মধ্যে বুধবার বিকেলেই দেরা শেখ মিসকিন এলাকা আর একটি গুরুত্বপূর্ণ সড়ক আসাদ বাহিনীর হাতে চলে এসেছে বলে জানিয়েছে সিরীয় সেনাবাহিনী। আসাদ বাহিনী আশা করছে মিত্র বাহিনী রাশিয়াকে সাথে নিয়ে খুব দ্রুতই দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ প্রদেশটি নিজেদের আয়ত্তে নিয়ে আসবে তারা। হামলার এবং অগ্রগতির খবর প্রকাশ করা হলেও হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম সানায়। এদিকে লন্ডন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা বলছে সিরিয়ায় গেল 3 মাসে রুশ বিমান হামলায় প্রায় 800 বেসামরিক নাগরিক এবং 150 শিশু সহ নিহত হয়েছে কমপক্ষে 2300 জন। এর আগে এ মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করে রুশ বিমান বাহিনীর হামলায় সিরিয়ায় প্রায় 400 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এই তথ্য ভিত্তিহীন বলে রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়। কখনোই জঙ্গি আস্তানা ছাড়া সিরিয়ার কোথাও হামলা চালায়নি রুশ যুদ্ধ বিমান। একদিকে বিদ্রোহীদের হঠাতে তৎপর হয়ে উঠেছে সিরীয় বাহিনী, অন্যদিকে চলছে শান্তি আলোচনার প্রক্রিয়া। হোমস, দামেস্ক, জাবাদানি থেকে তো বিদ্রোহীদের প্রত্যাহার করা হয়েছেই, এবার ইদলিব থেকেও সরে এসেছে বিদ্রোহীরা। বুধবার জাতিসংঘের মধ্যস্থতায় আসাদের প্রতিনিধিদের সাথে শান্তি আলোচনার অংশ হিসেবে প্রায় 300 বিদ্রোহী এবং বেসামরিক সিরীয়কে ইদলিব থেকে সরিয়ে আনা হয়েছে। অনেক কষ্ট হয়েছে, তবে শেষ পর্যন্ত নিরাপদে পৌঁছতে পেরে আমরা সন্তুষ্ট। সবকিছু ঠিক হয়ে গেলেই আমরা আনন্দিত, কিন্তু আমাদের যে পরিবারের সদস্যরা এই যুদ্ধে নিহত হয়েছেন তাদের কি এত সহজে ভোলা যাবে? এদিকে বুধবার বিদ্রোহী দলের 2 নেতা আহমেদ আল আসওয়ারি এবং মুনির আল বিতারকে আটকের কিছুক্ষণ পরই ছেড়ে দেয় সিরীয় সরকারি বাহিনী। বিদ্রোহী দলের পক্ষ থেকে জানানো হয়েছে মুক্তি পাওয়ার পরই অন্যান্য বিদ্রোহী নেতাদের সাথে বৈঠক করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা। তবে তাদেরকে কেন আটক করা হয় সে বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকায় সিরিজ বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত 16 জন। এতে আহত হয়েছেন 35 জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় কামিশলি শহরের 2টি রেস্টুরেন্টে প্রথম 2টি আত্মঘাতী হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পরেই শহরের আরও একটি রেস্টুরেন্টে 3য় বোমা হামলাটি চালানো হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ। হামলার সময় রেস্টুরেন্টে ইংরেজি নববর্ষ উদযাপনের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও ইসলামী জঙ্গি গোষ্ঠী আইএস এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় বিদ্রোহী নেতা জাহরান আলুশের নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের রিয়াদে এক সংবাদ সম্মেলনে বলেন, আলৌশের মৃত্যু সিরিয়ার শান্তি আলোচনায় ব্যাপক প্রভাব ফেলবে। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অভিযোগ করেন, সৌদি আরব সিরীয় বিদ্রোহীদের ইন্ধন দিয়ে তার দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। তবে বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে রিয়াদ। এসবের মধ্যেই গত মাসে রিয়াদে সিরিয়ার শান্তি আলোচনার জন্য বৈঠক করে বিদ্রোহী দলগুলো।
نقله أو সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা আমরা করছি, আলাউসের মৃত্যু তাতে ব্যাঘাত ঘটাবে। আমরা জানি না কেন রাশিয়া বা সৌদি আরব আলাউসকে হত্যা করার মতো একটি সিদ্ধান্ত নিল, যেখানে আলাউসের শান্তি আলোচনায় ব্যাপক আগ্রহ ছিল। البلدين والشعبين وتساند গেল নভেম্বর মাসে সিরিয়ায় ভূপাতিত রুশ যুদ্ধবিমানের পাইলটের হত্যাকারী তুর্কি নাগরিক আলপারসলান সেলিক সহ তুর্কমান বিদ্রোহীদের গ্রেফতার করতে তুরস্ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে বেশ কয়েকটি তুর্কি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাশিয়ায় ব্যবসা পরিচালনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে রুশ সরকার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ওই পাইলটের হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত। গেল 24 নভেম্বর সিরিয়া তুরস্ক সীমান্তের তুর্কমান এলাকায় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে একটি রুশ সুখোই 24 বিমান গুলি করে ভূপাতিত করে তুর্কি সামরিক বাহিনী। আহত অবস্থায় ওলেগ পেশকভ নামের এক পাইলটকে তুর্কমান বিদ্রোহীরা হত্যা করলেও প্রাণে বেঁচে যান অপর পাইলট। আইএসের দখলমুক্ত করার পর রামাদিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে ইরাকের সেনাবাহিনী। সরিয়ে নেওয়া হচ্ছে সেখানে জঙ্গিদের হাতে জিম্মি থাকা বেসামরিক নাগরিকদেরও। বুধবার দেশটির সেনাবাহিনী জানিয়েছে প্রায় 52টি পরিবারকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। তাদের দেয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্য এবং চিকিৎসা সেবা। ইরাকি বাহিনী আরও বলছে, সাধারণ নাগরিকের ছদ্মবেশে সেখানে এখনও প্রায় 700 আইএস জঙ্গি অবস্থান করছে। তাদের চিহ্নিত করার জন্যও তৎপর রয়েছে সেনাবাহিনী। রামাদি পুনর্দখলকে যখন আইএসের বিপরীতে সরকারি বাহিনীর বড় ধরনের জয় হিসেবে দেখা হচ্ছে, তখনই তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু মন্তব্য করেছেন, ইরাকের 1/3 ওপরই সেদেশের সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। জঙ্গিদের নির্মূল করতে ইরাকি বাহিনী ব্যর্থ হয়েছে বলেই তুর্কি সেনাদের সেখানে পাঠানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। Merkez hükümeti bu egemenliği ইরাকের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলছি, সে দেশের সরকার জঙ্গিদের দমনে পুরোপুরি ব্যর্থ। জঙ্গিরা সেখানকার 1/3 ওপর তাদের দখলদারিত্ব বজায় রেখেছে। কুর্দিরা জঙ্গিদের সহায়তা করছে সেখানে। ইরাকি বাহিনীর উচিত তাদের দমনে এখনই মাঠে নামা। olmasa ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর কাছে ইরানি নৌবাহিনীর রকেট ছোঁড়ার ঘটনার পরই এ ব্যবস্থা নিতে যাচ্ছে ওয়াশিংটন। তারা তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অপেশাদারী ও চরম উস্কানিমূলক বলেও মন্তব্য করেছে। এদিকে যুক্তরাষ্ট্রকে ইসলামের শত্রু বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একই সঙ্গে ওবামা প্রশাসন বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। হরমুজ প্রণালীতে ইরানের যুদ্ধজাহাজ থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র মার্কিন রণতরীর কাছাকাছি এসে পড়ে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেন, ইরানের উৎক্ষেপণ করা রকেটটি হরমুজ প্রণালীতে অবস্থান করা দুটি মার্কিন নৌযান ও একটি ফরাসি ফ্রিগেটের মাত্র 1370 মিটার দূরে এসে পড়ে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করে মার্কিন সেনাবাহিনী। এর একদিন যেতে না যেতেই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে ওবামা প্রশাসন। এরই মধ্যে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের 12টি আন্তর্জাতিক কোম্পানি ও কয়েকজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপের তালিকা তৈরি করেছে বলে জানায় মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ বিষয়ে ইরানের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগকে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তেহরান। দীর্ঘ আলোচনার পর চলতি বছর জুলাইয়ে অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্ব শক্তিগুলোর সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়। ওই চুক্তি অনুযায়ী ইরানের উপর থেকে পশ্চিমা অবরোধ তুলে নেয়ার শর্তে পরমাণু কার্যক্রম সীমিত করতে রাজি হয় তেহরান। কিন্তু হরমুজে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে মার্কিন ইরান সম্পর্কে আবারও উত্তেজনা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এদিকে ইরানের ফার্স সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আইএসের উত্থানের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। তারা জঙ্গি গোষ্ঠীটিকে আর্থিক সহযোগিতা দিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে বলেও দাবি করেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করে রাখার ষড়যন্ত্র করছে বলে উল্লেখ করেন খামেনি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান চালিয়ে এক রাতের মধ্যে অন্তত 28 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। একে আটক না বলে অপহরণ হিসেবে উল্লেখ করছে স্থানীয়রা। তাদের দাবি, ফিলিস্তিনের সাম্প্রতিককালে গর্জে ওঠা তরুণদের নবজাগরণের গতিরোধ করতে বেছে বেছে আন্দোলনকারীদের ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানায়, পশ্চিম তীরের হেব্রনের আল খলিল, রামাল্লাহ, তুলকারেম ও জেনিন অঞ্চলে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। তাদের অভিযোগ, আটককৃতদের মধ্যে অন্তত 2 জন গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের সদস্য।
তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের আরও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। বুধবার সিজরে সরকারের জারি করা কারফিউয়ের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। একই দিন সিরনাক প্রদেশেও সরকারি বাহিনীর অভিযানের সময় পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। গত জুলাইয়ে আঙ্কারা ও পিকেকের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেড়ে যায়। গত 3 দশকের সংঘর্ষে তুরস্কের দক্ষিণাঞ্চলে 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। কারফিউ ও সংঘর্ষের কারণে এসব এলাকায় স্কুল, কলেজ ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, টানা সংঘাত সহিংসতায় হুমকির মুখে পড়েছে জনজীবন। অনেকে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে বলেও জানায় তারা। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, হিলারির পর এবার বিল ক্লিন্টনের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্টকে বললেন মহা অত্যাচারী। দরজায় করোনা আসছে নতুন বছর। ইংরেজি বছরটিকে স্বাগত জানাতে বিশ্বের নানা দেশে চলছে উৎসবের আয়োজন। তবে এই উদযাপনে সন্ত্রাসী হামলার আশঙ্কায় বিশ্বের বিভিন্ন স্থানে জারি করা হয়েছে সতর্কতা। এরই মধ্যে প্যারিস, লন্ডন, বার্লিন, মস্কো ও আঙ্কারার মতো জায়গাগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরের মাত্র বাকি কয়েক ঘন্টা। ইংরেজি বছরকে বরণ করে নিতে কোথাও আয়োজনের কমতি নেই। উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে বেশ আগে থেকেই, এখন চলছে শেষ তুলির আঁচড়। উৎসবের রং যেন কোনোভাবেই ফিকে না হয়, সেজন্য এসব আয়োজনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক সহ বড় শহরগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েছে কর্তৃপক্ষ। সেন বার্নার্ডিনোর হামলার পুনরাবৃত্তি ঠেকাতে সজাগ পুরো যুক্তরাষ্ট্র। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বড় সড়কগুলোর পাশাপাশি ছোট গলিতেও আমাদের পুলিশ সদস্যরা ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল দেবেন। যে কোনো বিস্ফোরক শনাক্ত করতে আমরা উচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। এছাড়া আকাশপথেও নজরদারি থাকবে। 2015 সালে ভয়াবহ দুটি হামলার ধকল কাটিয়ে জেগে উঠেছে প্যারিস। নতুন বছরকে স্বাগত জানাতে উৎসবের অপেক্ষায় নগরবাসী। শহর জুড়ে নিরাপত্তা জোরদার করায় স্বস্তি বোধ করছেন তারা। নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই। বছরের প্রথম দিনটি খুবই আনন্দের হবে বলে আশা করছি। যা ঘটেছে তা নিয়ে আর ভাবতে চাই না। এবারের নববর্ষকে ঘিরে খোলা আকাশের নিচে ইউরোপের সবচেয়ে বড় কনসার্টের আয়োজন চলছে জার্মানিতে। প্রায় 10 লাখ মানুষ এতে অংশ নেবেন বলে আশা করছে কর্তৃপক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে বড় ব্যাগ, ধাতব বস্তু নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রত্যেককে আলাদা করে পরীক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর তোড়জোড় আর সজাগ দৃষ্টি দেখা গেছে যুক্তরাজ্য, বেলজিয়াম সহ ইউরোপের অন্য দেশগুলোতেও। এদিকে নতুন বছরের প্রস্তুতি চলছে সাম্বার দেশ ব্রাজিলেও। অন্যবারের মতো এবারও 31st নাইটে মেতে ওঠার অপেক্ষায় তারা। তবে সবকিছুর আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে কর্তৃপক্ষ। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সন্ত্রাসী হামলার আশঙ্কায় বেলজিয়ামে বাতিল করা হয়েছে ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী আতশবাজি সহ বর্ষবরণের সকল আয়োজন। সেই সঙ্গে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় দেশটিতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। দেশটির প্রধানমন্ত্রী জানান, বর্ষবরণের আয়োজনে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বর্ষবরণের সকল আয়োজন বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বর্ষবরণের আয়োজনে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে বেলজিয়ান পুলিশ। নববর্ষ উপলক্ষে আয়োজিত উৎসবে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করার অভিযোগে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে তুরস্কের পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী আঙ্কারায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ধারণা করা হচ্ছে তাদের সঙ্গে আইএসের যোগসাজশ রয়েছে। আঙ্কারার প্রধান প্রসিকিউটরের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, সন্দেহভাজনদের কাছ থেকে তাজা বোমা উদ্ধার করা হয়। তারা রাজধানীর কিজিলা স্কয়ারে বোমা হামলার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের শিকাগোয় পুলিশের গুলিতে 3 জন কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনায় গণবিক্ষোভের মুখে আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণের নীতিমালায় মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিকাগোর মেয়র রাম ইমানুয়েল আগ্নেয়াস্ত্র ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করে নতুন নীতিমালা প্রণয়ন করেছেন।
বর্ণবিদ্বেষের অভিশাপ থেকে যেন কিছুতেই মুক্ত হতে পারছে না যুক্তরাষ্ট্র। এর প্রকৃষ্ট উদাহরণ হতে পারে শিকাগোয় পুলিশের গুলিতে 17 বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর ল্যাকওয়েন ম্যাকডোনাল্ডের হত্যার ভিডিওটি। 2014 সালের অক্টোবরে চলতি গাড়ির ড্যাশ ক্যামে ধারণ করা এই ভিডিওতে দেখা যায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জেসন ভ্যান ডাইক ওই কিশোরকে লক্ষ্য করে 16 বার গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে। এ সময় আশেপাশে কয়েকজন পুলিশ কর্মকর্তা থাকলেও কেউ ম্যাকডোনাল্ডের সাহায্যে এগিয়ে আসেনি। পুলিশের দাবি, ম্যাকডোনাল্ড তার সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের গাড়ির চাকা ক্ষতিগ্রস্ত করার কারণে গুলি ছোড়া হয়। যদিও ভিডিও ফুটেজে এমন কোনো আলামত দেখা যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় ভিডিওটি প্রকাশ পেলে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে জেসনকে 1 মাসের জন্য বরখাস্ত করার পাশাপাশি শহরের মেয়র ও পুলিশ প্রধান আদালতে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ বর্ণবাদ বিরোধী আন্দোলনকারী ও নিহতের পরিবার। আমরা সুবিচার চাই, কিন্তু আমাদের বিচার ব্যবস্থা দুর্নীতি আর স্বজনপ্রীতির আখড়ায় পরিণত হয়েছে। যদি সুষ্ঠু বিচার না হয় তবে পুলিশের হাতে একের পর এক কৃষ্ণাঙ্গ হত্যা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়াবে। ম্যাকডোনাল্ড হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে শিকাগোতে পুলিশের গুলিতে প্রাণ হারায় বেটি জোন্স নামে 55 বছর বয়সী এক নারী ও 19 বছর বয়সী তরুণ কুইন্টোনিও লেগ্রিয়ার। শনিবার ওয়েস্ট গারফিল্ড পার্ক এলাকায় পারিবারিক কলহের এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য পুলিশকে ডাকা হলে পুলিশ এসে গুলি চালিয়ে তাদের হত্যা করে। পুলিশের কাজ জনগণের সুরক্ষায় কাজ করা, কিন্তু তারা আমাদের সঙ্গে অস্ত্রের খেলা খেলছে। এখন আমরা কাদের কাছে সাহায্য চাইবো? এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণে মৌলিক পরিবর্তন এনেছে শিকাগো কর্তৃপক্ষ। শহরের মেয়র রাম ইমানুয়েল আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে পিপের স্প্রে ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে নতুন নীতিমালা প্রণয়ন করেছেন। এর আওতায় পুলিশকে এখন থেকে বন্দুকের পরিবর্তে টেজার গান ব্যবহার করতে দেয়া হবে। এতে সন্দেহভাজনকে ঘায়েল করা গেলেও তার প্রাণহানির আশঙ্কা থাকবে না। এরই মধ্যে পুলিশ বিভাগ 1400 টেজার গান সংগ্রহ করেছে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। হিলারি ক্লিন্টনের সঙ্গে বাকযুদ্ধের জের ধরে এবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে মহা নির্যাতনকারী হিসেবে উল্লেখ করলেন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। এদিকে নির্বাচনের প্রচারণায় প্রতি সপ্তাহে $20 লাখ ব্যবহার করার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি। ট্রাম্পের বক্তব্যকে পুরোপুরি উপেক্ষা করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইয়াজিদি হত্যাকাণ্ডের জন্য আইএসের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি। বুধবার সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কোনো নারী নির্বাচিত হলে তিনি খুশি হবেন বটে, তবে সেটা হিলারি ক্লিন্টন নয়। গেল মাসে হিলারির সঙ্গে ট্রাম্পের বাকযুদ্ধ চরমে পৌঁছায়। হিলারি সম্প্রতি ট্রাম্পকে নারী নির্যাতনকারী হিসেবে উল্লেখ করেন। বুধবারের সভায় হিলারির এ বক্তব্যের জবাব দেন ট্রাম্প। হিলারির সঙ্গে সঙ্গে এবার তার স্বামী বিল ক্লিন্টনের সমালোচনায়ও মুখর হন তিনি। আমার ডেমোক্রেট বন্ধু হিলারি বোধহয় জানেন না যে আমি নারীদের ভীষণ শ্রদ্ধা করি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে একজন নারী নির্বাচিত হলেও আমি খুশি হব। কিন্তু হিলারি নারীদের পছন্দ করেন না, নারীরাও তাকে করেন না। এদিক থেকে অবশ্য এক ধাপ এগিয়ে আমাদের সাবেক প্রেসিডেন্ট। তিনি নারী নির্যাতনকারী হিসেবে পুরো বিশ্বে খ্যাতি লাভ করেছেন। নিজের নির্বাচনী প্রচারণার বিষয়েও কথা বলেন ট্রাম্প। মার্কিন এই ধনকুবের এখন থেকে প্রতি সপ্তাহে প্রচারণার জন্য কমপক্ষে $20 লাখ ব্যয় করবেন বলে জানান। ক্ষেত্র বিশেষে তা 20 লাখের বেশিও হতে পারে বলে জানান তিনি। ট্রাম্পের এসব বিরূপ মন্তব্যের এখনো কোনো জবাব আসেনি হিলারির তরফ থেকে। নির্বাচনী বাকযুদ্ধের চেয়ে নির্বাচনী অঙ্গীকারের বিষয়ে তিনি বেশি মনোযোগী বলে মনে হচ্ছে। আমি দেখছি বিশ্বে, বিশেষত মধ্যপ্রাচ্য, আইএসের দখল করা এলাকায় সংখ্যালঘুদের ওপর কিরকম নির্যাতন হয়েছে। ইয়াজিদি হত্যার ঘটনা এর ব্যতিক্রম নয়। আমি জানি এটা স্পষ্ট গণহত্যা এবং আমি এটা প্রমাণ করে ছাড়ব। এদিকে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার বিষয়ে বক্তব্যের কারণে যুক্তরাজ্যে ট্রাম্পের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি সম্বলিত পিটিশনে স্বাক্ষরের সংখ্যা 6.5 লাখ ছাড়িয়েছে। এই প্রেক্ষাপটে বুধবার ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিষয়টি পার্লামেন্টে আলোচনার জন্য তোলা হবে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে নিজেও নাগরিক স্বার্থে এর পক্ষে সিদ্ধান্ত নিতে পারেন। নানা ধরনের তির্যক ও বেফাঁস মন্তব্যের কারণে বিশ্বব্যাপী তাকে নিয়ে আলোচনা ও সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের ইঁদুর দৌড়ে এখনো বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। চীন তাইওয়ান নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রথমবারের মতো হটলাইন চালু করেছে। রয়টার্স জানায়, বুধবারে হটলাইনের উদ্বোধন করে দুদেশের
ঊর্ধ্বতন কর্মকর্তারা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন। গেল মাসে সিঙ্গাপুরে অনুষ্ঠিত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও তাইওয়ানের প্রেসিডেন্ট মা ইং-জিউর বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়েছিল। হটলাইন চালুর মাধ্যমে নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ কমে আসবে বলে আশা করছে চীন ও তাইওয়ান। 1949 সালে গৃহযুদ্ধের পর থেকে তাইওয়ান আলাদাভাবে সরকার গঠন করলেও এই ভূখণ্ডকে নিজেদের প্রদেশ বলে মনে করে চীন। তবে স্বাধীনতা কিংবা একীভূত হওয়ার প্রশ্নে তাইওয়ানের জনগণের মধ্যে বিভাজন রয়েছে। সীমান্তে উত্তেজনা কমিয়ে আনতে দুদেশের সামরিক নেতাদের মধ্যে উষ্ণ সম্পর্ক রক্ষায় হটলাইন চালু করেছে পাকিস্তান ও আফগানিস্তান। পাকিস্তান সামরিক বাহিনীর এক মুখপাত্র জানায়, সীমান্তের সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো এ হটলাইন চালু করা হলো। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান রাহিল শরীফের কাবুল সফরকালে এ আলোচনা হয় দুপক্ষের মধ্যেই। আফগানিস্তানে তালেবানদের প্রতিরোধ করতেও একসাথে কাজ করবে দুদেশ। আগামী সপ্তাহে আফগানিস্তানের শান্তি আলোচনায় অংশ নেবে পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং চীন। মোদির আকস্মিক লাহোর সফরের কয়েকদিন না পেরোতেই পাক ভারত সংকট নিরসনে নতুন করে আলোচনা শুরুর বিষয়ে গুরুত্বারোপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে নওয়াজ বলেন, সীমান্ত সহ অভিন্ন সমস্যাগুলোর সমাধান করে শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়ে কাজ করার এখনই উপযুক্ত সময়। বক্তব্যে নওয়াজ তার জন্মদিন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকস্মিক লাহোর সফরকে সাধুবাদ জানান। শান্তি ও বন্ধুত্বের বার্তা নিয়ে অগ্রসর হলে যে কোনো সংকট সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন পাক প্রধানমন্ত্রী। মোদীর এই সফরের মধ্য দিয়ে 12 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পাকিস্তান সফর করলেন। তার সফরকে স্মরণীয় করে রাখতে দুদিন পরেই নিজের নাতনির বিয়ের অনুষ্ঠানে মোদীর উপহার দেয়া গোলাপি রঙের পাগড়ি পরেন নওয়াজ। নীল নদের উপর ইথিওপিয়ার নির্মাণাধীন গ্র্যান্ড রেনেসা বাঁধের বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে মিশর ও সুদান। 3 দেশের পররাষ্ট্র ও পানি বিষয়ক মন্ত্রীদের বৈঠকে এ বাঁধের প্রভাব নিয়ে একটি যৌথ সমীক্ষার ব্যাপারে সমঝোতা হয়। এর আওতায় আগামী ফেব্রুয়ারিতে নিম্নাঞ্চলে বাঁধের প্রভাবের উপর সমীক্ষা চালানো হবে। 2013 সালে ইথিওপিয়া নীল নদের উজানে বাঁধ দিয়ে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প গ্রহণ করে। এরই মধ্যে $400 কোটি আফ্রিকার সবচেয়ে বড় এ জলবিদ্যুৎ প্রকল্পের 50% কাজ শেষ হয়েছে। বাঁধ নির্মাণ শুরুর পর থেকে ইথিওপিয়ার সঙ্গে ভাটির দেশ মিশরের সম্পর্কে তিক্ততা চলছে। মিশর চাষাবাদ, শিল্প ও গৃহস্থালির কাজের জন্য প্রায় পুরোপুরি নীল নদের উপর নির্ভরশীল। যুদ্ধ আর সহিংসতার কারণে 2015 সালে সাগর দিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউরোপে প্রবেশ করা শরণার্থীর সংখ্যা 10 লাখেরও বেশি বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়াও অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্য সাগরে প্রাণ হারিয়েছেন প্রায় 4000 মানুষ। বুধবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির মুখপাত্র অ্যাড্রিয়ান এডওয়ার্ডস। এ সময় তিনি আরও জানান, সাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমানো এই বিপুল সংখ্যক শরণার্থীর প্রায় অর্ধেকই সিরিয়ান নাগরিক। বাকি শরণার্থীদের মধ্যে আফগানিস্তান ও ইরাকের নাগরিক রয়েছে বলেও জানান তিনি। এদিকে 2000 সালের পর থেকে এ পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে মানব পাচার করে প্রায় $1000 কোটি আয় করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এছাড়াও শরণার্থী সংকট মোকাবেলায় জার্মানি এবছর সবচেয়ে বেশি অবদান রেখেছে বলে জানায় সংস্থাটি। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্যায় নতুন করে আরো 20 জনের মৃত্যু। ব্রিটেন ও দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে বন্যা পরিস্থিতির অবনতি। ভারতে ইন্স্যুরেন্স নিয়ে জনগণের সাথে প্রতারণার অভিযোগে ভারতে 10 ইন্স্যুরেন্স কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিল্লি এবং লখনৌ থেকে তাদের গ্রেফতার করে হায়দ্রাবাদ পুলিশ। ইন্স্যুরেন্স কোম্পানির এক প্রতিনিধির প্রতারণার শিকার হন এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লিয়াকত আলী খান। পরে ওই ইন্স্যুরেন্স কর্মীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা। মামলাটি তদন্ত করতে গিয়ে প্রতারক চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে 7,30,000 রুপি ও বেশ কয়েকটি মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে গাড়ি দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 17 জন। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার পাঞ্জাবের অমৃতসরে দ্রুতগামী বাস একটি যাত্রীবাহী মোটরযানকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।
ঘটে। ঘটনাস্থলে নারী এবং শিশুসহ 9 জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটরযানের বেশিরভাগ যাত্রী কৃষি জমিতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক। স্থানীয় বিক্ষুব্ধ জনতা যাত্রী নামিয়ে বাসটি পুড়িয়ে দিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে। রাশিয়ার উত্তর ককেশাসের দাগেস্তানে পর্যটকদের উপর হামলায় একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন। রুশ গণমাধ্যম আরটি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটে। 20 জনের রুশ পর্যটক দলটি দাগেস্তানের একটি প্রাচীন দুর্গ ঘুরে দেখার সময় হামলার শিকার হয় বলে জানায় গণমাধ্যম। আহত 11 জনকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। এই হামলার জন্য স্থানীয় সন্ত্রাসী দলকে দায়ী করছে নিরাপত্তা কর্মকর্তারা। ঘটনায় জড়িতদের গ্রেফতারে চলছে অভিযান। 11 militants who claimed that they were followers of the Islamic State terrorist organization were killed as a result of yet another operation carried out by local law enforcement. যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে গত কয়েকদিনের প্রচণ্ড ঝড় আর টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি আর হতাহতের পর এবার অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় নতুন করে নিহত হয়েছেন অন্তত 20 জন। এছাড়াও বন্যায় দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের কাছে অবস্থিত মিসিসিপি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও যুক্তরাজ্য ও দক্ষিণ আমেরিকায় কয়েকটি দেশেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডিসেম্বর মাসের শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে প্রচণ্ড ঝড় আর একের পর এক টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের পর যেন মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বন্যা। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট এ বন্যায় বুধবার একদিনেই দেশটির মিজৌরি অঙ্গরাজ্যে মারা গেছেন অন্তত 14 জন। এছাড়াও মিসিসিপি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যার পানিতে তলিয়ে গেছে সেন্ট লুইস সহ রাজ্যের কয়েকটি শহরের বহু ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবেলায় মিজৌরি জুড়ে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। বন্যার পানি নিম্নগামী হওয়ায় আমরা এই মুহূর্তে মূলত নিম্ন অঞ্চলের দিকেই বেশি দৃষ্টি দিচ্ছি। আজ রাতের মধ্যে সেখানে বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে, যদিও আমরা এরই মধ্যে ওইসব এলাকায় সব ধরনের বন্যা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছি। শিকাগো অঙ্গরাজ্যেও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাজ্যের ইলিনয়ের কয়েকটি এলাকায় অন্তত 7 জনের মৃত্যু হয়। একই পরিস্থিতি ব্রিটেনেও। গত কয়েকদিনের প্রচণ্ড ঝড় আর অব্যাহত বৃষ্টিতে সেখানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ঝড়ের কারণে মঙ্গলবার রাতে দেশটির নর্থ ইয়র্কশায়ারের টেডকাস্টার শহরে 18 শতকের একটি সেতু ভেঙে পড়ে নদীতে। এছাড়াও ডি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি শহরও তলিয়ে গেছে বন্যার পানিতে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। সত্যিই আমি এখানে আর থাকতে পারছি না। এদিকে টানা বর্ষণের ফলে দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতেও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে দেখা দিয়েছে বন্যা। এছাড়াও প্রচণ্ড ঝড় আর অব্যাহত বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসের কারণে বলিভিয়ার এল আলতো কোপক্যাবানা সহ পার্শ্ববর্তী আরো কয়েকটি শহরের প্রায় 90টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দেব আন্তর্জাতিক অর্থ বাণিজ্যের খবর। 2015 সালে চীনে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বেশ ভালো অবস্থায় ছিল। বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ বেড়েছে 13.2%। এ সময়টায় ব্যক্তি খাতে বিনিয়োগ, বৈদ্যুতিক সামগ্রী রফতানি করে বেশ ভালো আয় করেছে চীন। এদিকে জ্বালানি তেল, সয়াবিন, কপার এবং প্রাকৃতিক গ্যাসের দাম কমায় দেশটির আমদানি খরচ কমেছে উল্লেখযোগ্য হারে। চলতি বছর দেশটি $39,200 কোটি পণ্য রফতানি করেছে, যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। আমদানি রফতানিতে সমতার ক্ষেত্রে এখনও শীর্ষ অবস্থানে রয়েছে চীন। বছরের চতুর্থ প্রান্তিকে ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে 7.01%। ডিসেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতির পরিমাণ মাত্র $30 কোটি। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বাড়ার কারণ হিসেবে শিল্প কারখানার কার্যক্রম বাড়া এবং রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগকে দেখছেন বিশ্লেষকরা। এছাড়াও অভ্যন্তরীণ বিক্রি বাড়া এবং রফতানি বাড়াকেও এর কারণ হিসেবে দেখছেন তারা। রফতানিতে গতি ফেরাতে চীন ইউয়ানের মান কমিয়ে দেওয়ার পর মুদ্রানীতিতে পরিবর্তন এনে ভিয়েতনামও 3 দফা কমিয়েছে ডংয়ের মান। সম্প্রতি প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার 6টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশের মধ্যে একটি ভিয়েতনাম। যুক্তরাজ্যে ব্যবসা পরিচালনা করছে এমন 7টি বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2014 সালে কয়েকশো কোটি ডলারের কর ফাঁকির অভিযোগ উঠেছে। চলতি বছরেও কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে এমনই তথ্য।
যুক্তরাজ্যের উচ্চ কর্পোরেট ট্যাক্স বিড়ম্বনা এখন আর অজানা কিছু নয়। উচ্চ কর এড়াতে এরই মধ্যে অনেক প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কার্যক্রম স্থানান্তর করতেও বাধ্য হয়েছে। শুধুমাত্র এ কারণেই দেশটিতে ব্যবসা করছে এমন বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অহরহই উঠছে কর ফাঁকির অভিযোগ। এবারে এ তালিকায় নাম লিখালো জেপি মর্গান, ব্যাংক অব আমেরিকা, ডয়েচ ব্যাংক, নমরা হোল্ডিং, মর্গান স্ট্যানলি, গোল্ডম্যান স্যাক্স এবং ইউবিএস এজি। প্রত্যাশিত মুনাফা অর্জনের পরও ইইউর কর নীতির দুর্বলতার সুযোগে 2014-তে বিশাল অঙ্কের কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানগুলো। 2014-তে প্রতিষ্ঠানগুলো $31 বিলিয়ন আয় করেছে, যেখানে তাদের মুনাফা হয়েছে $5 বিলিয়ন বেশি, অথচ তারা কর দিয়েছে মাত্র $31 মিলিয়ন। এসব প্রতিষ্ঠানের মধ্যে কেউ কেউ বলছে ওই বছর লন্ডনে তাদের প্রত্যাশিত মুনাফা হয়নি। আবার অনেকেরই দাবি আগের বছরের লোকসানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই তারা কর ফাঁকি দিয়েছে। ব্যাংকগুলো সাড়া না পাওয়ায় 2014-র মতো 2015-তেও যুক্তরাজ্যের কর সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কর্পোরেট কর প্রদানে প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে নানা কর্মসূচি হাতে নিয়েছে ব্রিটিশ কর কর্তৃপক্ষ। আর সে লক্ষ্যেই একটি বৈষম্যহীন কর নীতি প্রণয়নে কাজ করছে তারা। যুক্তরাজ্যের কর প্রথা অন্যদের তুলনায় বেশ জটিল। আমরা চাই এমন কর হার নির্ধারণ করতে যেন প্রতিষ্ঠানগুলো কম হোক আর বেশি হোক, অন্তত কর প্রদানে উৎসাহিত হয়। দফায় দফায় বড় অঙ্কের জরিমানা গুনেও প্রতিষ্ঠানগুলো এই অভ্যাস থেকে বের হতে পারছে না। কর ফাঁকির অভিযোগে স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের মতো গ্রাহকরা যদি এসব ব্যাংক থেকেও মুখ ফিরিয়ে নেয়, তাহলে হয়তো এই সমস্যার সমাধান হতে পারে। বিভিন্ন দেশি বিদেশি কর্পোরেট প্রতিষ্ঠানের বদৌলতে যুক্তরাজ্যে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে। আর শুধুমাত্র এ কারণেই কর ফাঁকি দূর করতে কঠোর হতে চাইলেও তা পারছে না দেশটির সরকার। নাজিয়া শাকুর, সময় সংবাদ। বাজেট ঘাটতি কমানোর লক্ষ্যে বিভিন্ন খাতে ব্যয় ও ভর্তুকি কমানো এবং জ্বালানি খাত থেকে অধিক রাজস্ব আয়ের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এ কারণে 2016 সালের বাজেটে বেশ কিছু পরিবর্তন এনেছে সরকার। মূলত জ্বালানি তেলের দরপতনের কারণেই বাজেটে কাটছাঁটের ঘোষণা বৃহত্তম তেল রপ্তানিকারক এ দেশটির। এর আগে অক্টোবরে সৌদি আরবকে IMF আগামী 5 বছরে অর্থশূন্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এরপরও জ্বালানি তেলের উত্তোলন কমায়নি দেশটি। 2015 সালে সৌদি আরবের বাজেট ঘাটতি ছিল $9,790 কোটি, যা দেশটির মোট প্রবৃদ্ধির 15%। 2016 সালে ঘাটতি অন্তত 4,100 কোটি রিয়েল কমিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের। গেল 18 মাস ধরে জ্বালানি তেলের ভয়াবহ দরপতনের কারণে খুচরা ক্রেতা বিক্রেতা পর্যায় থেকে তেল রপ্তানিকারক কিংবা ব্যবসায়ী সবার উপরই এর কম বেশি নেতিবাচক প্রভাব বরাবরই খবরের শিরোনাম। আবার জ্বালানি তেলের দরপতনের সুফলও ভোগ করেছে অনেক দেশ। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতিতে জ্বালানি তেলের দাম কমার মিশ্র প্রভাব পড়েছে। সাধারণ মানুষের কাছে জ্বালানি তেলের দরপতন মানে কর দেওয়ার পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি বেশি বেশি খরচ করার সুযোগ পাওয়া, আর খরচ বেড়ে যাওয়া মানে ব্যবসায়ীদের সুদিন। জ্বালানি তেলের দাম কমার সুফল তাই গেল বছরের জুন থেকে বেশ ভালোভাবেই পৌঁছেছে ভোক্তা পর্যায়ে। আর্থিক মন্দার মধ্যেও গত 1.5 বছরে তাই ভোক্তা খরচ বেড়েছে ইউরোপে। জ্বালানি তেল রপ্তানিকারক দেশ হয়েও শুধু ভোক্তা খরচ বাড়ায় ব্রিটেনের প্রবৃদ্ধি হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। জ্বালানি তেলের দরপতনে রাজস্ব আয় থেকে বঞ্চিত হলেও সে লোকসান পুষিয়ে দিয়েছে দেশটির ভোক্তা খরচ এবং তেল বহির্ভূত খাত থেকে পাওয়া মুনাফা। আমদানি নির্ভর না হলেও অভ্যন্তরীণ বাজার এবং রফতানিতে অস্থিরতা থাকায় জ্বালানি তেলের দরপতনের সুফল পায়নি চীন। এদিকে আমদানি করা জ্বালানি তেলের ওপরই নির্ভরশীল জাপান। এরপরও মন্দার বছরে জ্বালানি তেলের দরপতন প্রবৃদ্ধির ধারায় খুব একটা ইতিবাচক প্রভাব ফেলেনি দেশটির অর্থনীতিতে। এদিকে জ্বালানি তেলের দাম কমার সুযোগকে কাজে লাগিয়ে এ পণ্যে ভর্তুকি কমিয়ে দিয়েছে ভারত, মিশর, ইন্দোনেশিয়া সহ মধ্য আয়ের অনেক দেশ। তাই গ্রাহক পর্যায়ে কমেনি তেলের দাম। তবে জ্বালানি তেলের মতো নিত্যপণ্যের দরপতনে মূল্য সংকোচন ঝুঁকিতে পড়েছে উন্নত এবং উন্নয়নশীল অনেক দেশ। এসব দেশের মধ্যে ব্রিটেন, জাপান, ইউরোজোন আর যুক্তরাষ্ট্র বারবারই লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতি অর্জনে ব্যর্থ হচ্ছে। এ কারণে মূল্যস্ফীতি অর্জনের ব্যাপারে বেশ সতর্ক অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। এদিকে জ্বালানি তেলের দাম কমলেও উত্তোলন কমায়নি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এ ক্ষতিকে অপূরণীয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। সমুদ্রের উষ্ণ স্রোতজনিত এল নিনোর প্রভাবে আগামী দিনগুলোতে পৃথিবীর জলবায়ু মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এল নিনোর বিরূপ প্রভাব 1998 সালের তুলনায় আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের। সাম্প্রতিক বছরগুলোতে বিরূপ আবহাওয়া ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ঋতু বদলে অনিয়মের জন্য এল নিনোকে দায়ী করছেন বিজ্ঞানীরা। এর প্রভাবেই 2015 সালটি
সবচেয়ে উষ্ণ হয়েছে বলে মত তাদের। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঝড় এবং যুক্তরাজ্যের উত্তরাঞ্চল ও লাতিন আমেরিকার কয়েকটি দেশে এল নিনোর প্রভাবেই বন্যা হয়েছে বলে জানান তারা। আগামী কয়েক বছরে এর প্রভাবে আফ্রিকায় ব্যাপক খরা ও খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের সমুদ্রের উপরিভাগে জলের গড়পড়তা তাপমাত্রায় অন্তত 3 মাস ধরে 0.5 ডিগ্রি হ্রাস বৃদ্ধি হলে একে এল নিনো বলে বিবেচনা করা হয়। প্রতি 5-7 বছর পর পর এমনটি হয় বলে মনে করেন বিজ্ঞানীরা। পশ্চিম আফ্রিকার দেশ গিনিকে প্রাণঘাতী ভাইরাস ইবোলা মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। 42 দিনের নিবিড় পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার এ ঘোষণা দেয় সংস্থাটি। তবে আবারও সংক্রমণের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে গিনি সহ পশ্চিম আফ্রিকার 3 দেশকে বিশেষ পর্যবেক্ষণে রাখার কথা জানান বিশেষজ্ঞরা। ইবোলা মুক্তির ঘোষণায় দারুণ উচ্ছ্বসিত দেশটির সাধারণ মানুষ। অবশেষে ইবোলা মুক্ত ঘোষণা করা হলো আফ্রিকার দেশ গিনিকে। তবে এর আগে গেল 2 বছরে প্রাণ হারাতে হয়েছে দেশটির প্রায় 2,500 মানুষকে। এমন সুখবরে আনন্দিত গিনির সাধারণ মানুষ। এজন্য সরকার ও বিদেশি বিশেষজ্ঞদের প্রতি কৃতজ্ঞ তারা। ইবোলা অধ্যায়ের সমাপ্তিতে আমি গর্বিত ও খুশি। তবে আমাদের জীবনের নিরাপত্তার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গেল সেপ্টেম্বরে সিয়েরা লিওনের পর এবার ইবোলা মুক্ত হিসেবে ঘোষিত হলো গিনি। তবে আফ্রিকার আরেক দেশ লাইবেরিয়া ইবোলা মুক্ত হওয়ার পরও নতুন করে সংক্রমণের খবরে আফ্রিকার এই 3 দেশকেই বিশেষ পর্যবেক্ষণে রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পশ্চিম আফ্রিকা থেকে প্রাণঘাতী ইবোলা নির্মূলের এক বড় ধাপ অতিক্রম করলাম। তবে আগামী 3 মাস বেশ গুরুত্বপূর্ণ। এ সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের যাবতীয় সহায়তা অব্যাহত থাকবে। এর পাশাপাশি প্রতিটি দেশকে এর সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সক্ষমতা বাড়াতে হবে। 2013 সালের ডিসেম্বরে গিনির পূর্বাঞ্চলে এই প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। পরবর্তীতে আশেপাশের দেশগুলোতে মহামারী আকারে ছড়িয়ে পড়লে মৃত্যু হয় 13,300-এরও বেশি মানুষের। জাহিদুর রহমান, সময় সংবাদ। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার পশ্চিমবঙ্গের কলকাতায় একটি নৌঘাঁটিতে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। ভারতের প্রতিরক্ষা দপ্তর জানায়, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে নির্মিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় গতিবিধি পর্যবেক্ষণ ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণের একটি রাডার রয়েছে। বারাক 8 নামের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে $140 কোটি ব্যয় হয় বলে জানায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন ও ইসরায়েলের মতো হাতে গোনা কয়েকটি দেশের হাতে এমন ক্ষেপণাস্ত্র রয়েছে। অস্ত্র কেনার দিক থেকে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় দেশ ভারত। তবে বিদেশ থেকে অস্ত্র কেনার চেয়ে এখন দেশটি নিজ দেশের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিরিয়ার দেরা থেকে বিদ্রোহীদের হটাতে রুশ সহায়তা অভিযান শুরু সরকারি বাহিনীর। কুর্দি নিয়ন্ত্রিত কামিশলি এলাকায় সিরিজ বোমা হামলায় নিহত 16। ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টা করছে ওয়াশিংটন, অভিযোগ খামেনির। শিকাগোয় গণবিক্ষোভের মুখে নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ নীতিমালায় পরিবর্তন। অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড এড়াতে আগ্নেয়াস্ত্রের পরিবর্তে ব্যবহার হবে টেজার গান। এবং দেশে দেশে চলছে নতুন বছরকে বরণ করে নেয়ার প্রস্তুতি। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ব্রাসেলস, লন্ডন সহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।